আকস্মিক ধাক্কায় নিজেকে সামলে ব্যথিত চোখে চেয়ে ছেলেটি বলে, সিরাত, আমি তোমাকে কিছু করিনি, ভুল ভাবছো আমাকে। কাল কয়েকটা ছেলের হাত থেকে আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। বাসায় পৌঁছে দিতাম, কিন্তু ঠিকানাই তো জানি না, তাই আমার এখানেই নিয়ে এসেছি। তোমার অবস্থা অনেক খারাপ ছিল, তখন মনে হলো তুমি আমার কাছেই ভালো থাকবে। লোকটির মুখে নিজের নাম শুনে সিরাত চমকে ওঠে। আগে কখনো দেখেছে বলে মনে পড়ছে না। বিছানায় বসে তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটাকে পরখ করতে লাগলো। দেখতে তো ভদ্রলোকই মনে হচ্ছে। হালকা কোকড়া চুল, গভীর দুই চোখ, ঘন চোখের ভ্রু, সরু নাক আর হালকা ঠোঁট। পরনে তার ট্রাউজার আর টি শার্ট, লম্বাও বেশ ভালোই। ওর ভাবনার মাঝে লোকটা গলা খাকড়িতে চোখ সরিয়ে নেয় সিরাত। নিজের প্রতি ছিছি করে। এভাবে ছেলের দিকে কেউ তাকিয়ে থাকে? কি ভাবছেন উনি? কিন্তু সে কি করে তাকে চেনে? কপাল কুঁচকে বলল, আপনি আমাকে কিভাবে চেনেন? ছেলেটি মুচকি এসে বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আচ্ছা শুনো তবে, 1 বছর আগে তোমার কলেজের সামনে প্রতিদিন যে দাঁড়িয়ে থাকতাম, এরপর প্রপোজ করায় যা অপমান করেছিলে সেসব বাদই দিলাম। যতবার ভালোবাসি বলেছি ততবারই মুখের উপরে না করে দিয়েছো। তন্নি তোমার ফ্রেন্ড, মনে আছে? সিরাত মনে করার চেষ্টা করে বলে, হ্যাঁ, আমরা একসাথে কলেজে পড়তাম। ভার্সিটির জন্য গাজীপুর থেকে মাওনা চলে আসি 7 মাস আগে। কিন্তু তন্নির আপনি কি হন মনে পড়ছে না। চাচাতো ভাই, আমার নাম সাফওয়ান খান। এখন মনে পড়ে? সিরাতের এবার মনে পড়ে যায়। চিনতে পেরেই খুশিতে গদগদ হয়ে জবাব দেয়, হ্যাঁ, এবার খুব চিনেছি। কিন্তু আগে আপনি হ্যাংলা পাতলা ছিলেন, দাড়িও ছিল না, এর জন্য চিনতে একটু বেগ পোহাতে হলো। এখন বেশ ভালোই হয়েছে। তবে বলছো হ্যান্ডসাম হয়েছি, প্রপোজাল কি অ্যাকসেপ্ট করা যায়? সিরাত লজ্জা পেয়ে মুখ লুকায়। এরপর কালকের কথা মনে পড়তে জিজ্ঞাসা করে সাফওয়ানকে, এরপর কালকে কি হয়েছিল একটু বলবেন? সিরাত যে কথা ঘুরাচ্ছে বুঝলো সাফওয়ান। ফুস করে নিঃশ্বাস ফেলে কালকে সব ঘটনা এক এক করে বলে সে। সব শুনে সিরাতের মুখ মুহূর্তে কালো হয়ে যায়। মুখ কালো করে বলে, আমাকে বাসায় নিয়ে যাবেন? মা চিন্তায় কি যে করছে আল্লাহ জানেন। আন্টি একাই বাসায়? সিরাত হু বলে ফ্রেশ হওয়ার জন্য উঠার সময় বাঁধলো আরেক বিপত্তি। বড় সাইজের ট্রাউজার ফুস করে কোমর থেকে পড়ে যেতে নিল। সিরাত আটকে উঠে ট্রাউজার সামলে নেয়। মুখটা কাদো কাদো করে বলে, এসব কে করেছে ভাইয়া? সাফওয়ান হু হু করে হেসে জবাব দেয়, সরি সিরাত, আমার কিছু করার ছিল না। তবে নো টেনশন, আমি চেঞ্জ করে দেইনি। বাসায় খালাম্মা রাতে রান্না করতে আসে, উনি দিয়েছে। তখন তোমার অবস্থা এটাই খারাপ ছিল যে হাতের কাছে যা পেয়েছি ওটাই পরিয়ে দিতে বলেছি। জানো, তোমার মুখের দিকে আমি তাকাতে পারিনি। কতটা যে কষ্ট হচ্ছিল। ওই জানোয়ারগুলোকে পেলে পুঁতে ফেলবো। তোমার পবিত্র গায়ে বাঁধে হাত স্পর্শ করার ইচ্ছে সারা জীবনের জন্য ঘুচিয়ে দিতাম। সিরাত দুহাতে মুখ ঢেকে কেঁদে ওঠে। সাফওয়ান আলতো হাতে চোখের পানি মুছিয়ে আশ্বাস দেয়। এরপর ট্রাউজারটা কোমর চেপে পা টিপে টিপে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। সিরাতকে নাস্তা করতে বলেই কোথায় যেন চলে যায় সাফওয়ান। এদিকে একটা কলা ব্রেড খেয়ে চুপচাপ বাসার চারিপাশে চোখ বোলায়। কয়েক মিনিট পর সাফওয়ান একটা শপিং ব্যাগ সিরাতের দিকে বাড়িয়ে বলে, নাও, এটা পরে আসো। আপাতত তোমার জামার মাপ জানি না আমি, তাই শাড়ি এনেছি, একটু কষ্ট করে মানিয়ে নাও। এরপর চলো তোমাকে আন্টির কাছে দিয়ে আসি। আন্টির হাতে 1 কাপ চাও খাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, আপনি দাঁড়ান, আমি এই যাবো আর এই আসবো। সিরাত হনহন করে রুমে যেতে সাফওয়ান মৃদু হেসে বলে, সাবধানে পড়ে যাবে তো, আস্তে ধীরেই চেঞ্জ করে নাও। কথা শেষে সোফায় আরাম করে বসে তৃপ্তির হাসি হেসে বিড়বিড় করে, আমার মায়াবতী, এ যেন আস্ত এক মায়ায় ভরা। সারা রাত যে তোমার মুখের দিকে তাকেই কাটিয়ে দিয়েছি, সে খবর কি তুমি জানো? এত স্নিগ্ধ কেন তুমি? ডাগর ডাগর চোখে তুমি কি আমার ভালোবাসা একটুও দেখতে পারো না? কথা শেষে হতাশায় দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ান সোফায় মাথা হেলিয়ে শুয়ে পড়ে। এই মেয়ে কি মনের কথা কখনোই বুঝবে না? তার জন্য যে সর্বক্ষণ মন পুড়ে ছারখার হয়ে যায়। এবার যখন এসেছে জোর করে হলেও সিরাতের মনে জায়গা করে নিবে সাফওয়ান। সিরাত কালো রঙের শাড়িটি আপন যত্নে পরে নেয়। আয়নার সামনে গিয়ে মুচকি হেসে চুল ঠিক করে বাইরে বেরিয়ে আসে। দেখতে পায় সাফওয়ান ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। মুহূর্তে লজ্জায় রাঙা হয়ে যায় সিরাত। মিনমিনে স্বরে বলে, চলুন যাওয়া যাক। দাঁড়াও, একটা জিনিস বাকি আছে। সিরাত কপাল কুচকাতে সাফওয়ান আলতো পায়ে ওর সামনে আসে। অতঃপর পকেট থেকে টিপের প্যাকেট বের করে সেখান থেকে নিয়ে সিরাতের কপাল বরাবর খুব মনোযোগ সহকারে পরিয়ে দেয়। এমন স্পর্শে শিহরে ওঠে সিরাত।
গায়ের শাড়ি খামচে ধরে শটান হয়ে দাঁড়িয়ে থাকে। সাফওয়ান কাজ শেষে হেসে আগে আগে দরজার কাছে গিয়ে বলে, যাবে নাকি? আমার বাসাতেই সারা জীবন থাকার জন্য প্ল্যান করেছো? সিরাত ভরকে যায় এমন কথায়। জিহবা কামড় দিয়ে সাফওয়ানের পিছু পিছু গাড়িতে গিয়ে বসে। লজ্জা একটা বারও তাকাতে পারছে না সে। আজ থেকে 1 বছর আগেও এই ছেলেটাকে যা তা কথা শোনাতেও এক বিন্দু পরিমাণ ভাবেনি সিরাত। তন্নিও হাজারবার বলতো, ভাইয়া অনেক ভালোবাসে তোকে, একবার রাজি হয়ে যা সিরাত। সিরাত ততবারই রেগে জবাব দিত, এখনকার ছেলেরা ভালোবাসতে পারে না, সবাই টাইম পাস করার জন্যই আসে। সব ছেলেরাই ফ্যান্টাসিতে রিলেশনে জড়ায়, যখন ঘোর কেটে যায় ধাক্কা দিয়ে ডাস্টবিনে ফেলে দিতে 2বার ভাবে না। তন্নি কপাল চাপড়িয়ে হতাশায় বসে থাকতো। সিরাত কি জানতো এতদিন পরও অনাকাঙ্ক্ষিতভাবে এই লোকটার সাথেই তার দেখা হবে? কাল সঠিক সময় না আসলে কি হতো তার? সাফওয়ানের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, লোকটা সব সময় সাহায্যই করে গেল, কিন্তু যদি আবার ভালোবাসি ভালোবাসি বলে তখন কি উপায়? আর ভাবলো না সে। জানালার বাইরে তাকাতে সাফওয়ান বলল, যে লোকেশন বলেছিলে সেখানে এসে পড়েছি, এবার কি করব? সিরাত বাইরে দৃষ্টি নিক্ষেপ করে দেখে আসলেই চলে এসেছে। সাফওয়ানকে এখানে গাড়ি পার্ক করে রাখতে বলে। এরপর সিরাত নেমে গাড়ির গ্লাস দিয়ে মাথা ভিতরে দিয়ে বলে, নামুন ভাইয়া। আজ নয়, অন্যদিন। আমার জরুরি একটা কাজ আছে। বাসার সামনে এসেও ভেতরে যাবেন না? আম্মু জানলে আমাকে বকবে। আসবো শীঘ্রই, এখন তাড়াতাড়ি যাও, আন্টি চিন্তা করছে। মলিন মুখে সাফওয়ানকে বিদায় দিয়ে বাসার গেটের ভেতর চলে যায় সিরাত। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে কলিং বেল চাপতেই তাইমা খানম দরজা খুলে দেয়। সিরাতকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠে উনি। গলা ভাঙা কণ্ঠে বলে, কোথায় ছিলি তুই? ফোনে কত কল করেছি জানিস? ভেবেছিলাম সর্বনাশ হয়ে গিয়েছে। তোর কোনো টিউশনি করতে হবে না, আজ থেকে আমার চোখের সামনেই থাকবি। আমার জন্য এত কেন কষ্ট করবি তুই? তৎক্ষণাৎ সিরাতের মনে পড়ে যায় ব্যাগ তো কাল রাতে দৌড়ানোর সময় রাস্তাতে ফেলে এসেছে। মুচকি হেসে সিরাতও জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলে, চলো রুমে, সব বলছি তোমায়। আঁচল দিয়ে সিরাত মায়ের মুখ মুছিয়ে বিছানায় বসায়। মায়ের সামনে বসে কালকের রাতের ঘটনা এক এক করে খুলে বলে। কান্না চেপে নরম গলায় বলে, এবারের মতো বেঁচে গিয়েছি মা। ভেবেছিলাম ওই জানোয়ারগুলো আমাকে খুবলে খাবে। ভাইয়া না আসলে কি হতো মা? তাইমা খানম মনে মনে নিজেকে শতবার দোষ দিলেন। মরে গেলেই মেয়েটা কত কষ্ট করতো না। মুহূর্তে সাফওয়ানের প্রশংসা শুনে ইনিয়ে বিনিয়ে বলল, সাফওয়ান ছেলেটা খারাপ না, বাসায় নিয়ে আসলেই পারতি। বারবার বলেছি মা, কাজ পাড়ায় আসলোই না, পরে আসবে বলেছে। তুই বললি অনেক ভালোবাসে, আবার কাল রাতে একা বাসায় তোকে স্পর্শও করেনি পর্যন্ত। কথা শেষে সিরাতের হাত দুটি নিজের মুঠোয় নিয়ে বলে, দেখো মা, আমার বয়স হয়েছে, আজ আছি তো কাল নেই। ছেলেটাকে আমি দেখি, যদি ভালো হয় বিয়ের কথা বলে ফেলবো। খবরদার না করতে পারবি না। সিরাত অবাক হয়ে যায় মায়ের এমন কথায়। লোকটা সাহায্য করেছে বলে বিয়ে করতে চাইবে? না, এটা হয় না। সিরাত কিছু বলার জন্য মুখ খুলতে তাইমা খানম চোখ গরম করে বলে, আমি কোনো না শুনবো না, যা বলবো তাই করতে হবে। এভাবে কতদিন চলবে? আজ হোক কাল হোক বিয়ে তো দিতেই হবে। যোগ্য পাত্রের কাছে বিয়ে দিয়ে আমি মরলেও শান্তি পাবো। মা, এমনটা হয় না, একদিনে এসব বলো না প্লিজ। চুপচাপ ফ্রেশ হয়ে নে, বাজারে যেতে হবে। সিরাত ফুস করে নিঃশ্বাস ফেলে দুহাতে মাথা চেপে ধরে। তার মা যা ভাবে তাই করেই ছাড়ে। লোকটা কি ভাববে কে জানে। সিরাত পরনের শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে নেয়। হাতে গোনা কয়েক টাকা আছে, এসব দিয়ে বাজার করে দুপুরে রান্না সারতে হবে। তাই দেরি না করে বাজারের ব্যাগ নিয়ে তাইমা খানমকে বলে যায়। কাঁচা বাজার গভীরভাবে দেখে সবজি কিনে নেয় সিরাত। এরপর মাছ কিনতে গিয়ে এক প্রকার বমি চলে আসে তার। মাছের পানিতে পুরোটা কাদা হয়ে আছে। আলতো পায়ে সব মাছ এক এক করে দেখে তেলাপিয়া আর ছোট মাছ কিনে নিল। বাজারের ব্যাগ শক্ত করে ধরে এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সিরাত রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে ভাবছে হেঁটেই বাসায় যাবে, কিন্তু ব্যাগটা ভারী হওয়ায় সাহসে কুলায় না তার। রিক্সার জন্য উকিঝুঁকি দিতেই ওপাশে একটা বাচ্চা কুকুর এলোমেলো হয়ে হাঁটছে। সামনে চলন্ত গাড়িটি কুকুরের খুব নিকটে আসতেই হাতের ব্যাগ রেখে দৌড়ে যায় সিরাত। হুড়মুড় করে কুকুরটিকে কোলে নিয়ে সাইডে দাঁড়ায় সে। আকস্মিক ঘটনায় গাড়ির মালিক এত জোরে ব্রেক কষে প্রমুখ কন্ট্রোল করতে না পেরে সামনের সিটের সাথে মাথায় বাড়ি খায়। ততক্ষণে পেছনের প্রমুখ সিটে হেলান দিয়ে গান শুনছিল, চোখ দুটো বন্ধ করে। চট করে তার রাগ তরতর করে বেড়ে যায়। ড্রাইভার শাহজাহান ভয়ে কাচুমাচু করছে। সে কটমট করে বলে, মরার শখ জেগেছে, বারবার বলছি গাড়ি মনোযোগ দিয়ে চালাবে, তবুও মন কোথায় থাকে তোর? শাহজাহান ঢোক গিলে মিলিয়ে যাওয়া কণ্ঠে উত্তর দেয়, স্যার, গাড়ির সামনে একটা মেয়ে চলে আসছিল, ওই যে দেখেন বাইরে দাঁড়িয়ে কুত্তাটারে কোলে নিয়ে রইছে। আমি কি জানতাম মায়েরা সামনে আইব?
প্রমুখ দুহাত শক্ত করে মুঠোয় নেয়, জোর করে গাড়ির দরজা খুলতে দেখে একটি মেয়ে কুকুরকে কোলে তুলে আদর করছে। 2 পা এগিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইডিয়েট, রাস্তা দেখে শুনে ঠিকঠাক মতো চলতে পারো না? চোখকে আকাশে তুলে হাঁটো। সিরাত চোখ বড় বড় করে সামনে তাকাতেই দেখে প্রমুখ শক্ত মুখে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই রেগে রিক্ত স্বরে বলে, আপনার চোখ অন্ধ। গাড়ি আছে বলেই কি রাস্তা কিনে নিয়েছেন? নিজেকে কি ভাবেন? হ্যাঁ, একটি অবলা প্রাণীকে পিষিয়ে দিচ্ছেন একটু আগে। মনে কি মায়া দয়া কিছুই নেই? প্রতিদিন মানুষ মারা যার শখ, সে কিভাবে মায়া বুঝবে? সিরাতের কথায় রাগে দাউ দাউ করছে প্রমুখের মস্তিষ্ক। এইটুকু একটা মেয়ে তাকে কথা শোনাচ্ছে। মেয়েটির দিকে তাকিয়ে ভাবলো কেমন চেনা চেনা লাগছে। তখনই দাঁত মুখ শক্ত করে বলে, তুমি জানো আমি কে? উপরে তুলে এক আসার মারবো, সারা জীবন মনে রাখবে। আপনাকে আমার থেকে আর কে ভালোভাবে চেনে? প্রতিদিন মেয়ে নিয়ে শুয়ে থাকেন, রাস্তায় গুন্ডামি করে ঘুরে বেড়ান। একরাশ ঘৃণা নিয়ে সিরাত কথাগুলো বলে চলে যেতেই হুট করে প্রমুখ ওর গলা টিপে ধরে। 2 হাতের সর্বশক্তি দিয়ে চেপে ধরে বলে, আমাকে কতটা চিনিস তুই? পতিতার তলায় যাই আমি? নাকি তোদের মতো 2 টাকার মেয়েকে দেখার জন্য, ক্ষুধা নিবারণের জন্য আমার কাছে আসিস? টাকার কাঙ্গাল। এখন আমার সন্দেহ হচ্ছে তুই আমার সাথে রাত কাটাচ্ছিস নাকি? গলা চেপে ধরে সিরাতের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। প্রমুখের হাত ছাড়ানোর শত চেষ্টা করলেও কোনো ফল পাচ্ছে না সে। বন্দি পাখির মতো ছুটার জন্য ছটফট করছে সিরাত। মিনিট 2 পর চোখ মুখ উল্টে আসতে প্রমুখ ছেড়ে দেয় সিরাতকে। চোখে সানগ্লাস পরে গাড়িতে উঠতে চেঁচিয়ে ওঠে সিরাত, সবাই চাহিদার জন্যই যায় না, কেউ কেউ উপায় না পেয়ে অসহায় হয়েও যায়। মিস্টার ইস্তিরাজ চৌধুরী প্রমুখ। সিরাত রাস্তা পার হয়ে কাঁদতে কাঁদতে ব্যাগ নিয়ে বাসায় চলে যায়। আবার এই মানুষটার সাথে দেখা। রাগের বশে কয়েকটা কথা বলায় এভাবে গলা চেপে ধরবে? দুনিয়ার কত মানুষ মরে, এই লোক কেন মরে না? হাজারো অভিশাপ নিয়ে সিরাত চলে যায়। প্রমুখ অনবরত রাগে ফুঁসতে চুনুপুটির মতো। মেয়ের এত সাহস কে? মেয়ে আজ পর্যন্ত এমন কোনো মেয়ে প্রমুখের চোখের দিকে তাকাতেই পারেনি। আর পুচকে মেয়ে কথা শুনিয়ে গেল। রেগে গাড়িতে উঠে কবিরকে কল করে, এরপর হুঙ্কার দিয়ে বলে, এইমাত্র একটি মেয়ে এসে আমায় একগাদা কথা শুনিয়ে গেল। তুই এক্ষুনি মেয়েটার সব ইনফরমেশন বের কর। আজ রাতের মধ্যে আমি চাই ওরে। এমন অহেতুক কথায় কবির চমকালো। আমতা আমতা করে জবাব দেয়, স্যার, আমি কিভাবে জানবো কোন মেয়ে ছিল? না দেখলে খুঁজবো কিভাবে? দাঁড়া বলছি। মেয়েটি লাল রঙের 3 পিস পরেছিল। আর হ্যাঁ, মনে পড়েছে, চুল কোমর পর্যন্ত। এবার বের কর, মাওনার প্রতিটি বাসায় খোঁজ লাগা। কবির কপাল চাপড়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। এভাবে কখনো কেউ ক্লু দিয়েছে নাকি তার মনে পড়ছে না। এক বুক হতাশা নিয়ে ভাবে কি ভুল করেছিল যার জন্য প্রমুখের মতো ছেলের অ্যাসিস্ট্যান্ট হতে হলো। মাঝে মাঝে এমন কাহিনী ঘটায় সইতেও পারা যায় না। টুপ করেই কল কেটে দেয় প্রমুখ। 2 হাতে মুখ চেপে ফুসফুস করতে থাকে। চোখ বন্ধ করতে একটু আগের মেয়েটির মুখ মনে পড়ে যায়, কিভাবে চোখ রাঙিয়ে কথা বলল। রাগে গলার রগ স্পষ্ট বোঝা যাচ্ছিল ওই মেয়ের। চট করে চোখ খুলে প্রমুখ। বাসায় পৌঁছে শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবতে রাগে সারা শরীর জ্বলে ওঠে। ইচ্ছে করছে সামনে বসে নিজ হাতে শাস্তি দিতে। কেঁদে কেটে সিরাত বাসায় এসে সেই যে দরজা লাগিয়েছে আর খোলার নাম নেই। অনেক ডেকেও তাই মা কোনো উত্তর না পেয়ে নরম পায়ে হালকা পাতলা রান্না শেষ করে। এরপর খাওয়ার জন্য জোরে দরজা ধাক্কালেও যখন উত্তর আসে না তখন তিনি বলেন, কি হয়েছে তোর? বলবি তো সিরাত, আয় খেয়ে যা। সিরাত চেঁচিয়ে উঠে বলে, পরে খাবো মা, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, ভালো লাগছে না। অনেক ডেকেও কাজ হয় না। শেষে তিনিও না খেয়ে রুমে গিয়ে বসে থাকে। মেয়েটার আজকাল কি হয় বোঝা যায় না। এই হেসে খেলে দিব্যি সব করছে, মুহূর্তেই দরজা বন্ধ করে বসে থাকে। বিয়ে দিতে পারলে চিন্তা একটু কমবে, এসব ভেবে দীর্ঘ শ্বাস ফেলেন তাইমা খানম। সকালে কিচেনে টুংটাং আওয়াজ। রান্না করছে প্রমুখ। নিজ হাতে রান্না করে এক ধরনের তৃপ্তি পায় সে। শত শত কাজের লোক থাকা সত্ত্বেও প্রতিদিন নিজেই রান্না করে নেয়। সবজি কাটার সময় তখনই কলিং বেল বেজে ওঠে। হাত ধুয়ে ধীর পায়ে দরজা খুলতে দেখে কবির অপরাধী ন্যায় দাঁড়িয়ে আছে। কাল রাতে চিন্তায় এক ফোঁটাও ঘুম হয়নি কবিরের। সকাল হলে প্রমুখের এক গাদা প্রশ্নের উত্তর দিতে হবে, সব ভেবেই গলা শুকিয়ে কাঠ কবিরের। এদিকে প্রমুখ যখনই ঘুমানোর চেষ্টা করেছে শুধু মেয়েটার মুখ ভেসে আসছে চোখের মাঝে। শেষে রেগে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। প্রমুখ কিচেনের দিকে পা বাড়িয়ে বলে, কি খবর কবির? খোঁজ খবর এনেছো? এনেছি বস। শাহরিয়ারের খুনি খুব দ্রুততার সাথে এই কাজ করেছে বস, কোনো ক্লুই রেখে যায়নি। তার মানে বলছো আমার থেকেও বুদ্ধিমান? সে কখন বলল বস বোকা? কবির অসহায় ন্যায় মেছো বিড়ালের মতো মাথা নিচু করে রাখে। প্রমুখ পেঁয়াজে ছুরি চালিয়ে বলে, মেয়েটার খোঁজ আনতে বলেছিলাম, আর তুই শাহরিয়ারের খোঁজ দিচ্ছিস?
ওর মা বাবার সাথে কথা হয়েছে, তাদেরকে আশ্বস্ত করেছি উনিকে ঠিক শাস্তি দেব। বস, মেয়েটার একটা ছবি আছে? প্রমুখ কটমট করে তাকায় কবিরের দিকে, বলে, ছবি থাকলে তোকে বলি আমার চোখের সামনে থেকে দূর হ, নত এই ছুরি তোর মুখ বরাবর ঢুকে দেব। কবির মনে মনে হাজারটা গালি দিয়ে চলে যায়। প্রমুখ কড়ায় মাংসগুলো ঢেলে দিতে আবারও কলিং বেল বেজে ওঠে। সে কবির ভেবে চিৎকার করে বলে, আমার সাথে ফাজলামি করিস তুই? বাইরে আসলে কিন্তু খুব খারাপ হবে। না। অনবরত একটার পর একটা কলিং বেল বেজেই চলেছে। শেষে ছুরি হাতে নিয়ে দরজা খুলে প্রমুখ। হাত থেকে ছুরি লোকটার গলা বরাবর চালিয়ে দিতে ভয়ে লোকটা কাঁপতে থাকে। অপরিচিত কাউকে দেখে ভ্রু কিঞ্চিত করে থেমে যায় প্রমুখ। ছুরিটি পেছনে নিয়ে কপাল কুঁচকে বলে, এই বাসায় কেন এসেছেন? কাকে চাই? লোকটা ভয়ে অনবরত কাঁপছে। হাতের একটি খাম বাড়িয়ে ধরা গলায় জবাব দেয়, স্যার, আপনার নামে একটা চিঠি ছিল, দেওয়ার জন্যই এসেছি। জোর করে হাতে খামটি দিয়ে লোকটি দৌড়ে পালিয়ে যায়। প্রমুখ হাতে থাকা খামের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, ফোনের যোগে চিঠি থেকে? কাগজটি ছিঁড়ে ভিতরের খাম বের করতে দেখতে পাই গুটি গুটি করে লেখা, কেমন আছো প্রমুখ? আশা করি ভালো আছো। যেভাবে আছো সেভাবেই থাকো না কেন? গভীরে কেঁচো খুঁড়তে আসছো কেন? ভালোই ভালোই হামিদুর রহমানকে ছেড়ে দাও, এতে তোমারই লাভ, আমারও। মরার রাস্তা নিজে নিজে ডেকে এনো না। কালকেই যেন শুনি হামিদুর রহমানকে ছেড়েছো, নয়তো ভালো হবে। আমি পানির মতো সহজ, আবার ততটাও কঠিন। বিড়বিড় করে কয়েকবার লেখাটা পড়তে চোয়াল শক্ত হয়ে যায় প্রমুখের। হুমকি, তাও আবার আমাকে? কোন গুহায় লুকিয়ে থাকবি, যেদিন বের হবি ওই দিনই পরপারে পাঠিয়ে দেব সবাইকে। হামিদুর রহমান ততদিন আমার কাছেই থাকবে, দেখি কি করিস। প্রমুখ ঠাস করে দরজা বন্ধ করে বলে, তোর 2 টাকার হুমকিতে প্রমুখ ভয় পায় না। এত পারিস নিজে এসে উদ্ধার করে নিয়ে যা শালা। মেজাজ গরম থাকায় কিচেনে এসে শুধু মাংসটা রান্না করলো প্রমুখ। এরপর প্লেটে ভাত নিয়ে গপাগপ সাবার করে দেয় সব। আগে খেয়ে তারপর প্ল্যান করতে হবে আসল অপরাধীকে খুঁজতে। খিদে মাথা কাজ করে না তার। প্রমুখ অধর বাঁকিয়ে হেসে খালি বাসায় জোরে হাহা করে আসে। প্রমুখ হাসির প্রতিধ্বনিতে কেঁপে ওঠে পুরো বাসা। ছি, পাবলিক প্লেসে কেউ এভাবে লিপকিস করে? সিরাত ভার্সিটির উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাঁটার সময় কানে বাজলো এই কথা। তৎক্ষণাৎ পা থেমে গেল তার। আশেপাশে তাকিয়ে দেখলো সবার মুখে একই বাক্য, প্রমুখ চৌধুরী একটা মেয়েকে কিস করেছে। এই কথা যেন বাতাসের বেগে ছড়িয়ে গেল। যুবতী মেয়েরা হা হয়ে তাকিয়ে আছে সেই দিকে। যাদের এতদিনের স্বপ্ন, সেই প্রমুখ অন্য মেয়েকে নিজ ইচ্ছায় চুমু খেলো। হায়, কি ভাগ্যবতী মেয়ে। এসব ভেবে অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কেউ নাক ছিটকাচ্ছে, কেউ বা ছিচি করে নিজেদের কাজে ব্যস্ত হচ্ছে। সিরাত কপাল কুঁচকে এই বিষয়টা ভাবার চেষ্টা করলো। তার পাশে মধ্যবয়স্ক এক মহিলা অকথ্য ভাষায় একা একাই বাজে কথা বলছে। সিরাত দেনামোনা করে তাকে জিজ্ঞাসা করে, এখানে কি হয়েছে আন্টি? সবার মুখে একই বাক্য শুনছি। মহিলা তার কথায় নাক মুখ কুচকে ফেললো, ছিচি করে বলল, আর বইলো না, তোমাগর মতো মায়ারাই এইসব কইরা বেড়ায়। কি যুগ আইলো, রাস্তাঘাটে পোলা মায়া ডলাডলি করে, কেউ কিছু কইতেও পারবো না, প্রতিবাদ করলেই জানের ভয় দেখাবো। আমরা যে মানুষ, ওরা এই কথা বুইলাই যায়। সিরাত আগামাথা বুঝতে না পেরে ভ্রু উঁচিয়ে বলে, কি করেছে আন্টি? কি করে নাই এইটাই কই। ওই যে এই পোলা বাপের জায়গা মনে কইরা সবখানে গুন্ডামি কইরা বেড়ায়। ভাবসাব এমন, ওর বাপ দাদা পুরো দেশ কিনা গেছে। সকালে একটা মায়ার মুখে সিগারেট ধোয়া উড়াইছে। ওই মায়া হয়তো পোলার সম্পর্কে জানে না, রাগে দিছে এক থাপ্পড়। কইরা কইছে মেয়ে দেখলেই গুন্ডামি স্যাস্টামি করতে ইচ্ছা করে। মা বাবার শিক্ষার অভাব, বাসায় বোন থাকলে মেয়েদের রেসপেক্ট দেওয়া শিখতি। মায়ার কথা কইয়াই পা বাড়াতেই পোলা জোরে চুলের মুঠি ধইরা ছোটে চুমু খাইল। সি সি সি, লজ্জা শরম সব শেষ। মহিলা একা একাই কথা বলেই চলে যায়। সিরাত ভাবলো কিছু। হাতের ঘড়ির দিকে তাকাতেই ভরকে যায়। আর মাত্র 5 মিনিট আছে। ক্লাসের একটু আগের সব কথা মাথা থেকে ঝেড়ে ভার্সিটির উদ্দেশ্যে গেল। তখনই তার সামনে বাতাসের বেগে শাসা করে প্রমুখের গাড়ি চলে যায়। ধুলা ময়লা সব সিরাতের চোখে মুখে পড়ে। সিরাত চোখ বন্ধ করে মনে মনে বলে, চরিত্রের ছিটে ফোটাও আজ রইল না মিস্টার প্রমুখ চৌধুরী। ভার্সিটি শেষে ক্যান্টিনে বসে আছে সিরাত আর সায়রা। ভার্সিটির প্রথম দিনই সায়রার সাথে বন্ধুত্ব হয় তার। সায়রা এক কাপ চা খেয়ে বলে, অ্যাসাইনমেন্ট করেছিস? নতুন টিউশনের কি খবর? সিরাত দীর্ঘশ্বাস ফেলে নরম স্বরে বলে, অ্যাসাইনমেন্ট আজ সারা রাত জেগে করব। টিউশন বোধ হয় ছেড়ে দিতে হবে আমাকে। তুই বিকেল 5টা থেকে 6টা এই সময়ে একটা টিউশন খুঁজে দে। দেখছি ওই ঘটনার পরে আর যেতে হবে না। এত রাতে মেয়ে মানুষের রাস্তায় বের হওয়াই ভীষণ রিস্ক। সিরাত মাথা ঝাঁকিয়ে চেয়ারে বসলো। সায়রা
চায়ের বিল পরিশোধ করে। মেয়েটা সবসময় সিরাতের পাশে থেকেছে। হুটহাট নিজের জন্য জামা কাপড় কিনলে সিরাতের জন্য একটা কিনে। সিরাত সবসময় ইতস্তত বোধ করে রাগ দেখায়। সায়রা তাকে বোঝায়, তোর বিপদের সময় পাশে না থাকতে পারলে কিসের ফ্রেন্ড হলাম? যখন তুই ভালো জব করবি ওই সময় সব শোধ করে আসলে ফিরিয়ে দিস। সিরাত জানে সে কখনোই ফেরত নিবে না। হাতের পার্সটা তুলে উঠে দাঁড়ালো সে। সায়রাকে বলল,